কভার করব ওরাল ক্যান্সার আর একটু ব্রেস্ট ক্যান্সার। ওরাল ক্যান্সারটা হচ্ছে দেখুন আজকাল অনেক দিন ধরেই টোব্যাকো বহুদিন ধরে বলেছে যে টোব্যাকো ইজ রেসপন্সিবল ফর ওরাল ক্যান্সার, কিন্তু কেউ কথা শোনে না। তামাকু খাচ্ছে, পানের মধ্যে চুন আর সুপুরি, আর তার মধ্যে হচ্ছে ওই যেটা টোব্যাকো দেয় এইসব নিয়ে পান খাওয়া হচ্ছে। আর সিগারেট তো ছেলেরা তো ছেড়ে দিন, মেয়েরাও শুরু করে দিয়েছে সিগারেট খাবার, রাস্তায় রাস্তায় দেখা যায়। তো এইগুলো ভীষণ হার্মফুল, আর ওরাল ক্যান্সার করবেই, আজকে না হয় কালকে করবেই। যারা যারা এসকেপ করে খুব কম পার্সেন্টেজ। সুতরাং আমাদের জানতে হবে অ্যাট এনি কস্ট টোব্যাকোটা আমাদের অ্যাভয়েড করতে হবে ইন এনি ফর্ম। আচ্ছা, এবার ওরাল ক্যান্সার যখন বলছি আর কি ফ্যাক্টরস হতে পারে যেখানে টোব্যাকো ইনভলভ না, সেটা হচ্ছে মাঝে মাঝে খুব কম পার্সেন্টেজ দাঁত খুব শার্প থাকলে, বারবার যদি জিভে গিয়ে লাগে, সেখান থেকে কিন্তু হতে পারে টাং ক্যান্সার হয়, খুব কম পার্সেন্টেজ কিন্তু হয়। তো এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার জিনিসটা হচ্ছে যে যাদের টোব্যাকো কনজামশন করে না আর যাদের এরকম শার্প দাঁত নেই, তাদেরও হতে পারে কিন্তু ক্যান্সার। কী কারণে কেউ জানে না। মিউটেশনস হতে পারে, অনেক রকম সিস্টেমিক ডিজিজ থাকে, তার একটা ম্যানিফেস্টেশন হতে পারে, সেগুলো বলা যায় না। তো আমরা কীভাবে বুঝবো যে ক্যান্সার হচ্ছে? ভেতরে একটা ঘা বহুদিন ধরে শুকোচ্ছে না, আপনাকে কিন্তু কনসাল্ট করতে হবে। শুকিয়ে যাচ্ছে আবার হচ্ছে, তাহলেও কনসাল্ট করতে হবে। সেগুলো ইউজুয়ালি বিনাইন কজে হয়। কিছু দেখবেন সাদা হয়ে গেছে, বহুদিন ধরে সাদা হয়ে থাকছে, ঘা ঠিক না কিন্তু সাদা হয়ে গেছে, লাল হয়ে গেছে, সেইগুলো আপনাকে কনসাল্ট করতে হবে। এইগুলো প্রি ম্যালিগন্যান্ট কজেস হয়, মানে ক্যান্সারের ঠিক আগের জায়গাটা যেখান থেকে ক্যান্সারে পরিণত হয়। আর কি হতে পারে, যে যারা টোব্যাকো নিচ্ছে কি ছেড়ে দিয়েছে, হয়তো 20 বছর ছেড়ে দিয়েছে, তাদেরও কিন্তু চান্সেস হয় পরবর্তীকালে গিয়ে ক্যান্সার হওয়ার। টোব্যাকোতে কী করছে, আপনাকে ফিল্ড চেঞ্জেস করছে, মানে পুরো ফিল্ডটাকে, মানে এই ঘরটা ধরুন আপনার মুখের ভেতরটা, আপনি তো টোব্যাকো নিচ্ছেন, তো একটা জায়গা ড্যামেজ হয় না, ড্যামেজ কিন্তু পুরো ওরাল ক্যাভিটিতে ড্যামেজ হচ্ছে। শুধু একটা জায়গায় ক্যান্সার হওয়া মানে নয় যে অন্য জায়গায় হবে না, এটাই খতরনাক ওরাল ক্যান্সার। সুতরাং সেটা আমাদের সতর্ক থাকতে হবে, ঠিক আছে? যারা টোব্যাকো নেয় দেখবেন আস্তে আস্তে অনেকে হয় দাঁতটা মানে মুখটা খুলতে পারে না, এটা একটা ফাইব্রোসিস মতো হয় মুখের ভেতরে, সেটাও প্রি ম্যালিগন্যান্ট, মানে ক্যান্সারের আগে স্টেজ। হ্যাঁ, তাছাড়া ব্লিডিং হতে পারে, এগুলো তো বলেই দিলাম, মুখে গন্ধ বেরোতে পারে। আনফর্চুনেটলি বেশিরভাগ লোকেরা কিন্তু খুব অ্যাডভান্সড কেসে স্টেজে আসে। কেন? তারা জানাতে চায় না, তারা ভাবে যে এটা ক্যান্সার হয়েছে, ক্যান্সারের কোনো চিকিৎসা নেই, আর চিকিৎসা করতে গেলে সব পয়সা নষ্ট হয়ে যাবে। এটা নয়, ক্যান্সারের চিকিৎসা আছে ওরাল ক্যান্সারে, আর একটা মোটামুটি খরচের মধ্যে ট্রিটমেন্টও হয়ে যায়, পেশেন্ট সার্ভাইভও করে যায়, পেশেন্ট সার্ভাইভাল হয়, কোয়ালিটি অফ লাইফটা কিছুটা এফেক্টেড হয়, কিন্তু মোটামুটি তাহলে ওরাল ক্যান্সার যদি ভালোভাবে ট্রিটমেন্ট হয় তাহলে বহুদিন বাঁচে। ট্রিটমেন্টের মধ্যে কী আছে? সার্জারি অর প্লাস রেডিয়েশন অর প্লাস কিমোথেরাপি, তিনটের মানে কম্বিনেশনে কিন্তু ট্রিটমেন্টটা হয়। মাঝে মাঝে ওরাল ক্যান্সারটা এতটাই কম স্টেজ যে শুধু সার্জারিতেই পেশেন্ট কিওর হয়ে যায়, কমপ্লিট কিওর, রেডিয়েশনও লাগে না, কিমোথেরাপিও লাগে না, সার্জারির বাদে লাগে না। কিছু কেসেস আছে এত অ্যাডভান্সড যে আমরা সার্জারি করতে পারছি না, তখন কি করি আমরা, এই অনকোলজিস্টকে আমি তন্ময়দের কাছে পাঠিয়ে দেবো, তন্ময়দের তখন হয়তো একটু কিমোথেরাপি দিয়ে দিল, একটু রেডিয়েশন দিয়ে দিল, তাতে কমে যায় ডিজিজটা, তখন কি আমরা সার্জারি করতে পারি, করে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই পেশেন্টের সার্ভাইভালও ভালো। সুতরাং এটা না যে ক্যান্সার হলেই পেশেন্ট মরে গেল ও খরচের খাতে উঠে গেল, সেটা নয়, ঠিক আছে? প্রচুর ওষুধ এসে গেছে, সার্জারিও এত অ্যাডভান্সড হয়ে গেছে যে অনেক সময় বোঝাই যায় না যে তার কখনো ক্যান্সার হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, আর একটা মনে রাখতে হবে যে আমরা টোব্যাকো কনসামশন করছি, ঠিক আছে, আমার মুখের জায়গাটা মানে খেয়াল রাখতে হবে, এটা নয়। টোব্যাকো কনসামশনে কিন্তু আমরা পুরো সিস্টেম, বডি সিস্টেম এফেক্টেড হচ্ছে। আজকে মুখে ক্যান্সার হলো, কালকে পেটে ক্যান্সার হবে, হ্যাঁ,
কোনো জায়গায় ক্যান্সার, যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে টোব্যাকোর জন্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর যেহেতু টোব্যাকো সম্বন্ধে বলছি, আর যেহেতু বলছি যে মেয়েরা স্পেশালি আমি দেখছি প্রচুর ভালো ভালো ঘরের মেয়েরা স্মোকিং করছে, জাস্ট আদার দ্যান ক্যান্সার জাস্ট একটা পাসিং মেনশন করছি যে ইনফার্টিলিটির চান্সেস কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে মেয়েদের, জাস্ট একটা পাসিং রেফারেন্স, নট রিলেটেড টু ক্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে একটু ব্রেস্ট আমি কভার করে দিচ্ছি। ব্রেস্ট ক্যান্সার মানে কমনেস্ট ক্যান্সার ফিমেলসে, ওরাল ক্যান্সার কমনেস্ট ক্যান্সার মেলসদের আপাতত। ব্রেস্ট ক্যান্সার খুব আর্লি স্টেজে হয়, অ্যাডভান্স স্টেজেও হয়, সেম অ্যাজ ওরাল ক্যান্সার, আর্লি স্টেজ অ্যাডভান্সড স্টেজ, অ্যাডভান্সড এজ, সরি। আচ্ছা, এবার হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারে অ্যাগেন কিছু কিছু ফ্যাক্টরস আছে। 10% কেসেস জেনেটিক ফ্যামিলিয়াল, 90% কেসেস কিন্তু কোনো ফ্যামিলি কানেকশন পাওয়া যাবে না, স্পন্টেনিয়াস আপনার জিনে মিউটেশন হয়ে যাচ্ছে তার জন্য হতে পারে, তো কেয়ারফুল থাকতে হবে। আর যদি ফ্যামিলি রিস্ক ফ্যাক্টরস থাকে, ধরুন আপনার মায়ের সাইডে বাবার সাইডে কারো ক্যান্সার হয়ে থাকে, ব্রেস্ট ক্যান্সার স্পেশালি, তাহলে কিন্তু সতর্ক থাকতে হবে। কিংবা আপনার রেডিয়েশন এক্সপোজার হয়েছে কোনো একটা জায়গায় গিয়ে, তাহলে হতে পারে। তো কী করতে হবে, সব মেয়েদের যাদের রিস্ক ফ্যাক্টরস নেই, অ্যাভারেজ রিস্ক, ধরুন আপনাদের কারো, আমি আশা করছি ফ্যামিলিতে কোনো রিস্ক ফ্যাক্টরস নেই, কারো কখনো হয়নি, তা আপনাদের কী করতে হবে, 40 বছর বয়স থেকে সেলফ এক্সামিনেশন করতে হয়, নিজের দেখে নিতে হয় স্তনটা, এক্সামিন করতে হয়। আমি সব পরে আরও ডিটেলসে পরে বলে দেবো। নিজে নিজে এক্সামিন করবেন, যদি কিছু লাম্প পাওয়া যায় ডাক্তারের কাছে যেতে হবে। প্রতি মাসে 40 বছর যেহেতু বলছি, মেনস্ট্রুয়েশন যে সে মেনস্ট্রুয়েটিং হয়, তাহলে একই দিনে মেনস্ট্রুয়েশনের আগে না, মেনস্ট্রুয়েশনের ধরুন 4-5 দিন পরে আপনাকে করতে হবে এভরি মান্থ, নিজে নিজে এক্সামিন করে নিতে হয় 40 বছর থেকে। আর যদি পোস্ট মেনোপজ হয়, মেনোপজ হয়ে গেছে তাহলে মাসে যে কোনো একটা দিন আপনি ঠিক করবেন, ধরুন আপনি 3rd সানডে এভরি মান্থ নিজে নিজে এক্সামিন করবেন দুটো কেস। এটা একটা মেন। আরেকটা হচ্ছে যেটা এখন এসে গেছে, ইয়ারলি ম্যামোগ্রাম বলে, ম্যামোগ্রাম করে বলছে প্রতি 1 বছর অন্তর অন্তর ম্যামোগ্রাম করে দেখে নেব। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভারেজ রিস্ক ফ্যাক্টরস। এবার যাদের রিস্ক ফ্যাক্টরস আছে তাদের কিন্তু অনেক আগে শুরু করতে হবে। ধরুন যাদের রেডিয়েশন এক্সপোজার হয়েছে, খুবই কম চান্স, তাহলে কিন্তু 25 বছর বয়স থেকে তাদের এক্সামিনেশন শুরু করতে হবে। আর যাদের ধরুন ফ্যামিলিতে আছে মা কিংবা মানে বাবার দিকের কিংবা মায়ের দিকের কোনো ফিমেলের আছে, তাহলে তাদের কিন্তু 30 থেকে 35 বছর থেকে শুরু করে দিতে হবে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। আচ্ছা, আর্লি এজে আল্ট্রাসাউন্ড করে বছরে বছরে দেখে, 40 বছরের পরে ম্যামোগ্রাম। এবার এটা হলে এবার কীভাবে বুঝবো, নিপল থেকে কিছু ডিসচার্জ বেরোচ্ছে লালচে, কিংবা ধরুন সাদা সাদা মাঝে মাঝে বেরোতে পারে, নিপলটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ব্রেস্টে আপনি একটা অরেঞ্জ যেরকম কমলা লেবু যে খোসাটা সেটার মধ্যে দেখছেন চেঞ্জেস, সেটা কিন্তু অ্যাডভান্সড স্টেজ। হ্যাঁ, একটা লাম্প ঘুরে বেড়ে দেখছেন, লাম্প মতো ফিল করছেন, একটা কিছু গাঁট মনে হচ্ছে ব্রেস্টের মধ্যে আছে, এইগুলো হচ্ছে ফিচার্স। পেন, ব্রেস্ট ক্যান্সার কিন্তু ইনিশিয়ালি হয় না, খুব অ্যাডভান্স স্টেজে পেন হয়, ঠিক আছে। আচ্ছা, আর এইগুলো হলো। এবার আপনি আর যদি বোন পেন শুরু যায়, আপনার ঘাটে ঘাটে ব্যথা, সেটাও কিন্তু খুব অ্যাডভান্স স্টেজ ব্রেস্ট ক্যান্সার, এগুলো মাথায় রাখতে হবে। তো আমরা তো অ্যাডভান্স স্টেজে কথা বলছি না, আমি চাইছি যে আর্লি আমরা জিনিসটাকে ধরতে পারবো। তো ধরলাম, আপনার ট্রিটমেন্ট হলো, বায়োপসি হলো, সব কিছু প্রমাণিত হলো, তাহলে ট্রিটমেন্ট কী? আবার সেই কম্বিনেশন। এখানে কিন্তু একটা ইমিউনোথেরাপির রোল চলে আসছে। তো সার্জারি প্লাস মাইনাস কিমোথেরাপি প্লাস মাইনাস রেডিয়েশন প্লাস মাইনাস ইমিউনোথেরাপি। কীভাবে কোনটা হবে সেটা অনেক ক্রাইটেরিয়া আছে, গাইডলাইন্স আছে, সেই হিসেবে ট্রিটমেন্ট হবে। একটা কথা মনে রাখবেন যে কোনো হাসপাতাল স্পেসিফিক ট্রিটমেন্ট হয় না, কিন্তু গাইডলাইন স্পেসিফিক ট্রিটমেন্ট হয়। আর মোটামুটি সব অনকোলজিস্টরাই, যে আমি সার্জিক্যাল অনকোলজিস্ট, আমি যা করবো, আর তন্ময়দা ক্লিনিক্যাল অনকোলজিস্ট, তন্ময় যা করবে, সব আমরা গাইডলাইন্স ফলো করে করছি। তো একটা হাসপাতালে আপনার টাটাতে আলাদা ট্রিটমেন্ট হবে, অ্যাপোলোতে আলাদা ট্রিটমেন্ট হবে নয়। সো ডাক্তার যেটা করে, সব ডাক্তারই একটা গাইডলাইন ফলো করে করছে। ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে আলো বলা হয়েছে যে অনেক বেশি ট্রিটমেন্ট অ্যাডভান্সড হয়ে গেছে। আপনার যদি ব্রেস্ট কেটে বাদ দিয়ে আপনার যদি মনে হয় যে বাবা একটা বডি ইমেজ প্রবলেম হয়, রিকনস্ট্রাকশন এসে গেছে, খুব ভালোভাবে বোঝাই যাবে না
যেরকম বলিউডের বড় বড় অ্যাক্ট্রেস তারা সব ব্রেস্ট রিমুভ করে দিয়েছে, প্রিভেন্টিভ রিমুভ করেছে, কিন্তু তার ফ্যামিলি হিস্ট্রি আছে, তার জন্য প্রিভেন্টিভ রিমুভ করে দিয়েছে, ব্রেস্ট ইমপ্লান্ট বসে গেছে, বোঝাই যাবে না যে তার ব্রেস্ট নেই। সুতরাং বডি ইমেজের সাথে কোনো মানে পারসেপশনের কোনো প্রবলেম নেই। আর পেশেন্টের সার্ভাইভাল যদি আর্লি স্টেজে ভালো হয়, আর কিছু কিছু ফ্যাক্টরস দেখা যায় স্টাডি করে বোঝা যায় আগে থেকে, অনেক দিন পর্যন্ত পেশেন্ট বাঁচে, কোয়ালিটি অফ লাইফ ইজ ভেরি গুড। অর্থাৎ আমার বলার কথা হচ্ছে ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ভয় পাওয়ার কিছু নেই, যত তাড়াতাড়ি আমরা ধরতে পারবো তত ভালো। সমস্ত রকম ট্রিটমেন্ট আছে, আর কোয়ালিটি অফ লাইফ বলুন, সার্ভাইভাল বলুন, খুবই ভালো।